শুভেচ্ছা দিয়ে শুরু করি। এই সিরিজটাতে আমরা দেখছি সিয়াটলের 4টে সিজন। প্রথম এপিসোডেতে আমরা দেখেছিলাম স্প্রিং আর সামার, এবারে দেখব ফল আর উইন্টার। অক্টোবরের শেষেই বেশিরভাগ গাছেই ফল কালার এসে যায় এবং ধীরে ধীরে সমস্ত রাস্তায় এরকম রং বেরঙের পাতায় ছেয়ে যায়। প্রতি সপ্তাহতেই রং বদলাতে থাকে। প্রথমে হলুদ থেকে শুরু হয়েছিল, কিন্তু এখন এই মুহূর্তে রক্তের মতো লাল সমস্ত পাতা। নভেম্বরের শুরুর দিকে ঠান্ডাটা বেশি পড়ে যায়, তাই পাতা খসানো স্পিডটাও অনেক বেড়ে যায়। রাস্তায় যেখানেই তাকাবেন দেখবেন পাতায় পাতায় ছেয়ে আছে। সকালবেলায় এই সময় মাঝে মাঝেই ফ্রস্ট দেখা যায়, সেটা অবশ্য 8টা-9টা নাগাদ আবার সমস্ত গলে যায়। ফলের শেষের দিকে বেশিরভাগ গাছই এরকম ন্যাড়া হয়ে যায়, আর কোনো পাতা থাকে না। আর যে গাছগুলোতে পাতা থাকে সেগুলো থেকে এরকম বৃষ্টির মতো পাতা পড়তে থাকে। এই পাতা পড়া সারা দিন সারা রাত চলতে থাকে যতক্ষণ না গাছটা পুরো ন্যাড়া হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন পাশের গাছটা, এই সামনের গাছটাও এই পাশের গাছটার মতনই পুরো ন্যাড়া হয়ে যাবে। রাতের বেলা এই পাতা পড়াটা একটা অন্য ডাইমেনশন নেয়। ঠিক যেন মনে হয় রাতের মধ্যে টুপটাপ করে বৃষ্টি পড়ছে। এখানে কোনো একটা গাছের তলায় যদি চুপচাপ দাঁড়িয়ে থাকা যায় তাহলে এই পাতা পড়ার আওয়াজগুলো শোনা যায়। এই রাশি রাশি পাতাগুলোকে পরিষ্কার করাটা একটা ছোটোখাটো কাজ নয়, রীতিমতো একটা আর্ট ওয়ার্ক। এই লোকগুলোকে দেখুন কিভাবে এই পাতাগুলোকে এক জায়গায় জড়ো করে সেগুলোকে নিয়ে যাচ্ছেন। তো ফল খেলার দেখতে কি সিয়াটলে আসা উচিত? যদিও এই গাছগুলো এখানকার নেটিভ নয়, কিন্তু মানুষ বহুদিন ধরে এই গাছগুলোকে সিয়াটলের আশেপাশে লাগিয়েছেন। আর ফলের সময়তে এই গাছগুলো এখানকার পাহাড় পর্বত এবং সমুদ্র তাদেরকে একটা অন্য ডাইমেনশন দেয়। তাই অবশ্যই আপনারা সুযোগ পেলে এখানে ফলটা দেখে যাবেন। নভেম্বর মানে আবার কালী পুজো এবং দীপাবলি। যদিও সিয়াটলে এই অনুষ্ঠানগুলো ছোট করেই হয়, কিন্তু তাতে মজা কোনো অংশেই কম হয় না। সিয়াটলে সারা বছরই দেশ বিদেশের আর্টিস্টরা আসেন, কিন্তু নভেম্বর আর ডিসেম্বর মাসে তারা অনেক অনেক বেশি সংখ্যায় দেখা দেয়। অনেক সময় আমরা ভারতের সেরা আর্টিস্টদের অনুষ্ঠান আমরা খুব কাছ থেকে দেখতে পাই এবং ওনাদের সাথে আলাপ করারও সুযোগ হয়ে যায়। নভেম্বরের শেষের দিকে শুরু হয় এলোমেলো হাওয়া। এক এক সময় সেটা ঝড়ে পরিণত হয়, বছরে 1-2বার সেটা সাইক্লোনে পরিণত হয়। সাইক্লোন মানেই গাছপালা বা সম্পত্তি ধ্বংস হয়ে যাওয়া। কিন্তু সাইক্লোন যখন পেরিয়ে যায় তখন এরকম একটা সুন্দর সকাল দেখা যায়। আমরা তখন রিয়েলাইজ করি এই সাইক্লোনে কত গাছ ভেঙে পড়েছে, কত জায়গার প্রপার্টি ধ্বংস হয়ে গেছে। তবে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো
পর্ণমোচী গাছগুলোতে আর কোনো পাতা থাকে না, তাই পাতা ঝরানো অফিসিয়ালি শেষ হয়ে যায়। শুধু পড়ে থাকে চিরহরিত এই রাজকীয় পাইন, ফার, ওক গাছগুলো। আকাশে মেঘ না থাকলে কনকনে ঠান্ডা পড়ে, আর তখন এই শিশির বিন্দুগুলো ঘাসের ওপরে জমে যায়, গিয়ে এরকম ফ্রস্ট হয়ে যায়। ঝড়ে দুর্বল গাছগুলো এখানে খড়কুটোর মতো এরকম ভেঙে পড়ে। তবে সবচেয়ে খারাপ লাগে যখন এই রকম একটা লম্বা 70-80 ফুটের গাছ উপড়ে যায়। এই বিশাল গাছের বেসটা প্রায় 12-14 ফুট লম্বা, কিন্তু জমিটা পাথুরে থাকার জন্য এর শিকড়গুলো গভীরে যেতে পারেনি, তাই গাছটাকে আর রক্ষা করতে পারেনি। এই সুন্দর দিনটা দেখে বোঝা যায় না যে অ্যাকচুয়াল ক্ষয়ক্ষতি কতটা হয়েছে। এবারকার সাইক্লোনটা অত্যন্ত পাওয়ারফুল ছিল, প্রচুর গাছ ভেঙে পড়েছে, অনেক জায়গাতে 5-6 দিন ধরে ইলেকট্রিকের পাওয়ার ছিল না। গাছ কেটে রাস্তা পরিষ্কার করতে হয়েছে, নাহলে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছিল। ডিসেম্বরের শুরুর দিকে ভালোই ঠান্ডা পড়ে যায় সিয়াটলেতে। সকালের দিকে প্রায় এরকম মেঘ বা কুয়াশাতে ঢেকে থাকে এখানকার শহরতলিগুলো। ঠান্ডা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে চলে গেলেও এখানে তখনও বরফ পড়ে না। সিয়াটলে বরফ না পড়লেও আশেপাশের পাহাড়গুলো বরফে ঢেকে যায় এই সময়। এটা হলো সিয়াটল থেকে 2.5 ঘন্টা দূরে মাউন্ট হুড। এই জায়গাটা হলো স্নোকলমি পাস স্কি এরিয়া। এই যে সামনে বাড়িটা দেখা যাচ্ছে, সেটাই হলো কি এখানকার মেন স্কিইং লজ। এইখানেই সমস্ত অ্যাক্টিভিটি হয়, এখান থেকেই টিকিট পাওয়া যায়। আর এই এক একটা চেয়ার যেগুলো দেখা যাচ্ছে, এগুলো এই সামনে যেটা রয়েছে এটা একটা ইন্টারমিডিয়েট চেয়ার। দূরে আরেকটা বড় লিফট দেখা যাচ্ছে, ওখানেতে 4টে করে চেয়ার আছে। এই জায়গাটার নাম হলো কি গোল্ডেন নাগেট। এটা এখান দিয়ে চলে গেছে, আমরা একটু আগেই ওখান থেকে হেঁটে এসেছি। দূরে I-90 চলে যাচ্ছে। এটা হলো স্নোকলমি পাস। এই রাস্তাটা প্রায় 3200 ফিট ওপর দিয়ে যাচ্ছে। এবার এই পয়েন্টটাই হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট এই পাসের। এখান থেকে ডান দিকে গেলে নেমে যাচ্ছে, বাঁ দিকে গেলেও নেমে যাচ্ছে। এই জায়গাটাতে এখন একাধবার বরফ পড়ে থাকলেও কোনো অ্যাকুমুলেশন নেই, কিন্তু কিছুদিন বাদেই এই জায়গাটাকে একদমই চেনা যাবে না। এখানে প্রায় 10-12 ফুট উঁচু বরফের একটা লেয়ার থাকবে। শীতের সময়তে আউটডোর অ্যাক্টিভিটি অনেকটা কমে যায়, তাই মিকো আর বালু বাড়িতেই থাকা, বাড়িতেই খাওয়া, ঘুমোনো এবং স্বপ্ন দেখা। তবে বাইরেটা এই সময় দারুণ করে সাজানো হয়। সবাই বাড়ির বাইরেটাকে ক্রিসমাসের আলো দিয়ে সাজিয়ে রাখেন। অনেকে আবার স্যান্টা, রেইনডিয়ার বা আরও অনেক রকম সাজাবার জিনিস দিয়ে তাদের ফ্রন্ট ইয়ারটাকে সুন্দর করে তোলেন। পশ্চিমের দেশগুলোতে ক্রিসমাসটা হলো একটা পারিবারিক অনুষ্ঠান। আমেরিকায় বেশিরভাগ পরিবারেতেই এই সময়তে ক্রিসমাস ট্রি কিনে এনে সেটাকে সাজিয়ে রাখা হয়। ক্রিসমাস ট্রি প্লাস্টিকেরও হতে পারে বা আসল ট্রিও হতে পারে। প্রতিটা ফ্যামিলি তাদের ফেভারিট জিনিস দিয়ে এই ক্রিসমাস ট্রিকে সাজান, আর ক্রিসমাস ট্রি দেখলে অনেকটা আন্দাজ করা যায় সেই ফ্যামিলির ইন্টারেস্ট কোন দিকে। আমরা যেহেতু বেড়াতে ভালোবাসি, তাই আমাদের অর্নামেন্টসগুলো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমরা সংগ্রহ করে এনেছি।
ক্রিসমাসের আরেকটা বড় ব্যাপার হলো গিফট দেওয়া, তাই জন্য এই সময়তে প্রচুর মলে ঘোরাঘুরি হয়। তবে গিফটগুলো বেশিরভাগই কেনা হয়ে যায় ডিসেম্বরের প্রথম 10-12 দিনের মধ্যে। তারপর সেই গিফটগুলোকে প্যাক করে ক্রিসমাস ট্রির তলায় সাজানো হয়। Mika. কি দেখছিস? Don't you see, go long, got to be the blue. Now it's time to say goodbye. If I say just let me die, 'cause I আগেই বলেছি ক্রিসমাসটা পাশ্চাত্য দেশগুলোতে একটা পারিবারিক অনুষ্ঠান হিসেবেই সেলিব্রেট করা হয়। আপনারা যদি এই সময়তে সিয়াটলে থাকেন তাহলে হয়তো আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবেরা আপনাদেরকে ইনভাইট করবে। নর্মালি আমরা এই অনুষ্ঠানটা হোস্ট করি না, আমরা অন্যদের বাড়িতেই সেলিব্রেট করি, কিন্তু এবছরেতে আমরা হোস্ট করছি। আর নিয়ম অনুযায়ী বাড়ি ঘরদোর আমরা 3টের মধ্যেই সাজিয়ে ফেলেছি। গেস্টরা 4টে নাগাদ আসতে শুরু করে দেবেন। মিকো, বালু তারাও রেডি, ড্রেস করে বসে আছে, অপেক্ষা করছে তাদেরও বন্ধুদের জন্য। খাওয়া দাওয়া আড্ডা মারা শুরু হয় 4টে নাগাদ, আর সেটা চলতে থাকে প্রায় মাঝরাত অবধি। বক্সিং ডেটা বাড়ির ছোটদের জন্য বেশি এক্সাইটিং, কেননা এই দিনকে একটা লম্বা ব্রেকফাস্ট বানানো হয় এবং ব্রেকফাস্টের পরেই সমস্ত গিফট খোলা হয়। বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই ভেতরে কফি বা হট চকলেটের ননস্টপ সাপ্লাই থাকে। মিকো, বালুও অপেক্ষা করে আছে, ওরা জানে ব্রেকফাস্ট শুরু হলে ওরাও হয়তো কিছু ভাগডাক পাবে। ব্রেকফাস্ট শেষ হতে না হতেই শুরু হয় গিফট খোলার পালা। মিকো, বালুরও বেশ ভালো প্রাপ্তিযোগ হয় এই সময়। অজস্র গিফট পায় ওরা, কিন্তু মাঝে মাঝে ওরা একটা গিফটই দুজনে লাইক করে ফেলে এবং তখন শুরু হয় একটা স্ট্যান্ড অফ। সেটা ভাঙতে ওদের জন্য নতুন ডিস্ট্র্যাকশন তৈরি করতে হয়। নিউ ইয়ার্স ইভেতে সিয়াটলে স্পেস নিডলের কাছে আতশবাজি
ড্রোন এবং লেজার দিয়ে একটা অসাধারণ সুন্দর শো করা হয়। আপনারা যদি বাইরে থেকে আসেন তাহলে অবশ্যই সেটা দেখবেন। তবে মনে রাখবেন সেখানে জায়গা সীমিত, তাই আগে থেকে প্ল্যান করতে হয়, নাহলে ওই ভিড়ের মধ্যে জায়গা পাওয়া একটু দুষ্কর হয়ে পড়ে। আর জায়গা না পেলে এই অনুষ্ঠানটা টিভিতেই দেখুন আর বন্ধুদের সাথে বছরের শেষ দিনটা কাটান। সিয়াটলটা ওয়াশিংটন স্টেটে, আর ওয়াশিংটন স্টেটকে বলা হয় এভারগ্রিন স্টেট। তার কারণ হলো এখানে এই এভারগ্রিন গাছগুলো রয়েছে বলে। কিন্তু জানুয়ারির কয়েকটা দিন সেটা বদলে যায়। প্রথমে এই রকমভাবে অল্প অল্প স্নো শুরু হয়, তারপরে বেশ সিরিয়াস টাইপের স্নো পড়তে থাকে, তখন আশপাশটা সাদা বরফে ঢেকে যায়। গাড়ি চালানোটা বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়ে। পাসগুলোতে রাস্তার ধারে এরকম বরফের দেয়াল হয়ে যায়। মেঘের নিচে সব সাদা হলেও মেঘের উপরে এক অপরূপ রঙের খেলা চলতে থাকে এই সময়। সিয়াটলের আশেপাশে 4টে বড় স্কিইং রিসোর্ট আছে, কিন্তু সবচেয়ে কাছে হলো স্নোকলমি পাস। আমরা একটু আগেই দেখেছি সেখানটা ডিসেম্বর মাসে বরফ পড়ার আগে, কিন্তু বরফ পড়ার পরে তখন এই রকম চেহারা নেয়, জায়গাটাকে আর চেনাই যায় না। আপনারা যদি সিয়াটলে বেড়াতে আসেন এই সময়তে, তবে অবশ্যই এই স্কি এরিয়াগুলোতে যাবেন। এখানে যারা নিউ কামার তাদের জন্য বিভিন্ন রকমের প্যাকেজ আছে। আপনারা ইচ্ছে করলে এখানে সারা দিন কাটাতে পারেন এবং স্কি শিখে যেতে পারেন। স্নোকলমি পাসটা আমাদের বাড়ি থেকে মাত্র 40 মিনিট দূরে, তাই আমরা এখানে যাই। কিন্তু আপনারা যারা বহুদিন ধরে স্কি করছেন তাদেরকে বলবো স্নোকলমি পাসের বদলে ক্রিস্টাল বা মাউন্ট বেকারে যদি আপনারা যান তাহলে অনেক বেটার স্কিইং এক্সপিরিয়েন্স পাবেন। এখানে দেখতেই পাচ্ছেন স্লোপগুলোতে ভিজিবিলিটি অনেক সময়তে খুব কম থাকে। তাছাড়াও এখানেতে উইকেন্ডেতে প্রচুর স্কি লেসেন্স চলে, তো তাই জন্য প্রায় ট্রাফিক জ্যাম হয়ে যাওয়ার মতো হয়। প্রচুর লোক এবং বাচ্চারা এই স্লোপেতে একই সময় স্কি করে। এক এক সময়তে তাদেরকে নেভিগেট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এক একটা স্কি রান প্রায় 15 থেকে 20 মিনিট লাগে। এটা শুরু হয় এই স্কি লিফটগুলো থেকে এবং শেষও হয় এই স্কি লিফটে এসে। এই স্কিইংয়ের অসাধারণ ফুটেজটা আমার বন্ধু জিম স্মিথ তুলেছে, তাকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। ফেব্রুয়ারি মাসে মাঝে মাঝে খুব সুন্দর এক একটা সানি ডে পাওয়া যায়। আপনারা যদি এরকম একটা ডে পান তাহলে বলবো সিয়াটলের ওয়াটারফ্রন্ট পার্কেতে অবশ্যই চলে আসবেন। প্রায় $800 মিলিয়ন খরচা করে এই ওয়াটারফ্রন্ট পার্কটাকে তৈরি করা হয়েছে। আগে এখানে একটা ডাবল ডেকার হাইওয়ে ছিল, এখন সেই হাইওয়েটাকে মাটির তলায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গাটাকে রিক্লেম করে এই সুন্দর ওয়াটারফ্রন্ট পার্কটাকে তৈরি করা হয়েছে। সামনের অলিম্পিক মাউন্টেনে এই সময় প্রচুর বরফ থাকে। দোকান পাট, লোকজন, ইনডোর আউটডোর রেস্টুরেন্ট সব মিলিয়ে সিয়াটলের এই ওয়াটারফ্রন্ট পার্ক জায়গাটা অত্যন্ত জমজমাট। তাই আপনারা যদি এখানে আসেন তাহলে আমি বলবো প্রায় 3-4 ঘন্টার মতো সময় হাতে রাখবেন।
ফেব্রুয়ারি মাসের শুরুতেই সরস্বতী পুজো হয়। সিয়াটলেতে অনেকগুলো বারোয়ারি সরস্বতী পুজো হয়, তার সাথে ফ্যামিলি পুজো অনেকগুলো হয়। আমরা এরকম কয়েকটা পুজো অ্যাটেন্ড করি। আপনারা যদি এই সময় এখানে থাকেন তো যে কোনো একটা পুজোতে জয়েন করতে পারেন। আমরা এখানের এই দুটো এপিসোডেতে দেখলাম সিয়াটল ও তার আশেপাশে বছরের বিভিন্ন সময় কি কি দেখার আছে, কি কি করা যায় ইত্যাদি। সিয়াটল আমেরিকার টপ ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোর মধ্যে একটা। এখানে পাহাড়, জঙ্গল, নদী, নালা, মিউজিয়াম, রেস্টুরেন্ট সব রকমই আছে। সিয়াটলকে একবার ঘুরে ঠিক করে দেখা যায় না, বারবার আসতে হয়। আপনারা আমেরিকা এলে অবশ্যই সিয়াটলে আসবেন। আশা করি আপনাদের এই দুটো এপিসোড ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। আরে একটা কথা বলতে তো ভুলেই গেছি। আমরা যখন এই দুটো এপিসোড শুরু করেছিলাম তখন আমরা শুরু করেছিলাম জয়দীপের সাথে ওর সিনেমার শুটিং লোকেশন খোঁজা নিয়ে। এখন জয়দীপের শুটিং কমপ্লিট হয়ে গেছে। বেলভিউ শহরের বিখ্যাত মেডেনবাওয়ার থিয়েটারেতে আনফেইন্ডের প্রিমিয়ার হয়েছিল এবং সেটা অত্যন্ত সাকসেসফুল হয়েছিল, কারণ ওটা হাউসফুল হয়ে গিয়েছিল। তারপরে যেগুলো স্ক্রিনিং হয়েছে সেগুলোও হাউসফুল হয়েছিল। আমি এই সিরিজটা শেষ করছি জয়দীপ দাসকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে।